হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। তো লাস্ট ভিডিওটাতে তোমাদেরকে অলরেডি আমি বলেছি পাবলিক সার্ভিস কমিশন ফুড এসআই পরীক্ষার ফাইনাল ডেট অলরেডি তোমাদের ঘোষণা করে দিয়েছে। মার্চ মাসের 16 আর 17 তারিখে হবে। তো লাস্ট ভিডিওটাতে আমি তোমাদের মোটামুটি পরীক্ষার প্যাটার্নটা কী হবে না হবে, কী ধরনের কোশ্চেন আসে সেই বিষয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের ফুড এসআই যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াস ইয়ারের উপরে আমি আলোচনা করব, কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো তোমরা অবশ্যই পড়াশোনা করছো ফুড এসআইয়ের জন্য, কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়াটাও একই রকমের ইম্পর্টেন্ট। কারণ এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়লে তোমরা প্রথমত একটা সিলেবাস সম্বন্ধে ধারণা পাবে বা কী ধরনের কোশ্চেন আসছে সেটা সম্বন্ধে একটা তোমাদের আইডিয়া তৈরি হবে। তো সেই জন্য আমি ঠিক করেছি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের যে দুটো ইয়ার আছে 2014 আর 19, এই দুটো ইয়ার ফার্স্টে তোমাদেরকে আমি ডিটেল ডিসকাশন করে দেব। তো আজকে আমি 2019 সালের কোশ্চেন পেপারটা নিয়েছি। তো এর চারটে পার্টে তোমাদের কোশ্চেনগুলো দেবো, কারণ একটা পার্টে দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো প্রথম 25টা কোশ্চেন আমি তোমাদেরকে একদম ডিটেলসে আলোচনা করে দেবো, বুঝিয়ে দেবো অ্যানালিসিস করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেনে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ ফুড এশিয়াই এর 2019-এর কোশ্চেন পেপার এটা। তো আমি তোমাদের দেখো কোশ্চেনটা দুটো ল্যাঙ্গুয়েজই নিয়েছি, ইংলিশ আর বাংলা দুটোতেই নিয়েছি। প্রথম কোশ্চেনটা দেখো তোমাদের কি দিয়েছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, হুইচ সায়েন্টিস্ট রোট আ বুক কল্ড আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ওকে, মানে বলছে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছে। তোমরা যারা একটু সায়েন্সের ব্যাপারে খোঁজটোজ রাখো তারা অবশ্যই জানবে এখানে স্টিফেন হকিংস বলে একজন বিজ্ঞানী ছিল। ওকে, তো সেই বিজ্ঞানী তো তিনি মানে মোটামুটি পুরোটাই প্যারালাইসিস ছিলেন বলতে পারেন মানুষটা। তো একমাত্র শুধু ওই মানে একটা এখানে একটা মাসেল আর একটা চোখের পাতা, এটার ওপর বেস করে তিনি জাস্ট একটা মেশিনের সাহায্যে কথোপকথন করতেন। তো তিনি মারা গেছেন বর্তমানে। তো তোমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে। তো সেই প্রায় অলমোস্ট প্যারালাইজড সেই সায়েন্টিস্ট, খুবই ফেমাস সায়েন্টিস্ট। তিনি মূলত অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করেছেন। ব্ল্যাক হোল নিয়ে তার উপর অনেক গবেষণা আছে, বই আছে। তিনি এই বইটি লিখেছিলেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তোমাদের রাইট অ্যান্সার হবে স্টিফেন হকিংস, হবে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, স্টিভ হকিংসের লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম খুব ইম্পর্টেন্ট একটা ফেমাস বই। ওকে, তো এটা তোমাদের দেখো জিকের কোশ্চেন। ওকে, জিকে মানে তোমাদের স্ট্যাটিক জিকের কোশ্চেন এটা। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড। এটাকে অনেক সময় এই অ্যাওয়ার্ডটাকে শান্তিস্বরূপ ভাটনগরকে তোমার ইন্ডিয়ান নোবেল বলে, ইন্ডিয়ান নোবেল প্রাইজ। ওকে, তো এই শান্তিস্বরূপ ভাটনগর প্রাইজটা আমাদের দেয়া হয় তোমার সিএসআইআর। ওকে, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এই সংস্থা থেকে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, এরা এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে, সিএসআইআর। তো এরা এই অ্যাওয়ার্ডটা দেয় মেনলি তোমার ফান্ডামেন্টাল সায়েন্সের উপরে, টেকনোলজির উপরে, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইসব সাবজেক্টের উপরে এই অ্যাওয়ার্ডটা দেয়। ওকে, তো তাহলে রাইট অ্যান্সার হবে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে রাইট অ্যান্সার। অ্যাওয়ার্ডটা কে দেয়, সেটা হচ্ছে সিএসআইআর, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ওকে, আর এটাকে কি বলে, ইন্ডিয়ান নোবেল, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সামার সলস্টিস ইন সাদার্ন হেমিস্ফিয়ার অকারশন। আচ্ছা, এটা একটা খুব কনসেপ্টের কোশ্চেন আছে। এটা বুঝতে গেলে তোমাদের প্রথমে সলস্টিস ব্যাপারগুলো জানতে হবে, ইকুইনক্সগুলো জানতে হবে। ওকে, তো তোমাদের একটু ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, এবার ধরো এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। ওকে, এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে ইকুয়েটর, এটা ট্রপিক অফ ক্যান্সার, আর এটা ট্রপিক অফ ক্যাপ্রিকন।
ক্যাপ্রিকন। ওকে, এবার দেখো, এটা আমরা জানি সবাই 0 ডিগ্রি, এটা 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি নর্থ, এটা 22.5 ডিগ্রি সাউথ। এবার ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ওকে, সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য এখানে ফিক্সড। ওকে, সূর্য এখানে ফিক্সড, সে তার নিজের চারিদিকে ঘুরছে। ওকে, আচ্ছা, এবার সূর্য যখন পুরোপুরি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন এটাকে কি বলে বলো তো? এটাকে বলে ইকুইনক্স। ইকুইনক্স, ইকুইনক্স। আচ্ছা, এই ইকুইনক্সটা দুবার হয়, মানে এই সময় কি হবে, নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিলে দিন আর রাত্রির সময় সমান হবে, দিন রাত্রি সমান হবে আর কি। ওকে, তো এই এই ইকুইনক্সের দুটো ডেট আছে। হ্যাঁ, একটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, ভার্নাল ইকুইনক্স, আর একটা হচ্ছে অটামনাল ইকুইনক্স। এবার দুটো ডেট আছে আলাদা, একটা হচ্ছে 21শে মার্চ, আর একটা কি 23শে সেপ্টেম্বর। এই দুদিন হচ্ছে। আচ্ছা, এর আবার একটা বাংলা আছে, বাংলাটাও বলে দিই তোমাদের। মহাবিষুব, মহাবিষুব আর জলবিষুব। ওকে, হয়ে গেল। তাহলে 21শে মার্চ 23শে সেপ্টেম্বর দুটো হলো। এটা হচ্ছে ইকুইনক্সটা হলো, দিন রাত্রির সমান। এবার এই যে পৃথিবীতে সূর্যের চারিদিকে ঘুরছে, তো একটা সময় দেখা যাচ্ছে সূর্যটা এইভাবে উত্তর গোলার্ধের দিকে যেতে যেতে সে দেখা যাচ্ছে এই কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তখন এটাকে বলা হচ্ছে সামার সলস্টিস, SOLSTICE, বা বাংলায় কি বলে, উত্তরায়ণ। ডেটটা কবে? ডেটটা 21 জুন। এই দিন কি হয়, সব থেকে লংগেস্ট ডে, সব থেকে বড় দিন হয়, লংগেস্ট ডে। আর ঠিক একই জিনিসটা যখন দক্ষিণ গোলার্ধে হয়, দক্ষিণ গোলার্ধে এই যে মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, এটাকে কি বলে, উইন্টার সলস্টিস। উইন্টার সলস্টিস। ডেটটা কবে? 22শে ডিসেম্বর, মনে থাকবে তাহলে? আচ্ছা, এই 22শে ডিসেম্বরকে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন হয়। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার লংগেস্ট ডে। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা কি হচ্ছে, একটা জিনিস ভেবে দেখো, এই যে 21শে জুন যখন উত্তরায়ণ হচ্ছে বা সামার সলস্টিস হচ্ছে, তখন উত্তর গোলার্ধে লংগেস্ট ডে হচ্ছে। ঠিক আছে, এই পার্টটা তো নর্দার্ন হেমিস্ফিয়ার, এই যে এই পার্টটা নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে পুরোটাই পুরোটাই নর্দার্ন হেমিস্ফিয়ার। পৃথিবী থেকে দুটো ভাগে ভাগ করো, উপরের দিকটা উত্তর যদি হয়, নিচের দিকটা যদি দক্ষিণ হয়, তাহলে উপরটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচেরটা হচ্ছে সাদার্ন হেমিস্ফিয়ার। ওকে, আচ্ছা, এবার তাহলে উত্তর গোলার্ধে, আচ্ছা যেটা বলছিলাম তোমাদেরকে, আচ্ছা যেটা বলছিলাম দেখো, আচ্ছা উত্তর গোলার্ধে তাহলে 21শে জুন যদি সব থেকে বড় দিন হয় আর সব থেকে ছোটো যদি রাত হয়, তাহলে কি হবে সেই সময় দক্ষিণ গোলার্ধে কি হবে? দক্ষিণ গোলার্ধে সেই সময় সব থেকে ছোটো দিন হবে। যখন উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন, যখন সামার সলস্টিস হচ্ছে, দেখো
সামার সলস্টিস, তখন নর্দার্ন হেমিস্ফিয়ারে কি হচ্ছে, লংগেস্ট ডে। কারণ কি, কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, আর কর্কট ক্রান্তি রেখা আমরা জানি উত্তর গোলার্ধে 22 ডিগ্রি নর্থ, 22.5 ডিগ্রি নর্থ। এই সময় কী হবে, সাদার্ন হেমিস্ফিয়ারে কী হবে, শর্টেস্ট ডে হবে, তাই তো, সবথেকে ক্ষুদ্রতম দিন। এই কোশ্চেনটা কি দিয়েছে ভালো করে পড়ে, এবার সামার সলস্টিস ইন দি সাদার্ন হেমিস্ফিয়ার অকার। তাহলে দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিসের ডেটটা কখন পড়বে, মানে কোশ্চেনটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন দিয়েছে, এটা বুঝতে হবে ব্যাপারটা। দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ কখন ঘটে বলেনি কিন্তু, দক্ষিণ গোলার্ধে। আচ্ছা, এই উইন্টার সলস্টিসের বাংলাটা হচ্ছে দক্ষিণায়ন, দক্ষিণায়ন, ঠিক আছে। তাহলে বলেছে সামার সলস্টিস ইন সাদার্ন হেমিস্ফিয়ার। সাদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু সামার সলস্টিস টার্মটা ইউজ হয় না, এই দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে এটা উইন্টার সলস্টিস ইউজ হওয়ার কথা। তো তাহলে দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ কখন ঘটে, যদিও দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ কীভাবে হয়, সূর্য তো দক্ষিণ দিকে যায়, উত্তর দিকে তো যায় না। তাহলে দক্ষিণ গোলার্ধে এটা দক্ষিণায়ন হবে, উইন্টার সলস্টিস হওয়ার কথা ছিল। কোশ্চেনটা উইন্টার সলস্টিস দিলে ভালো হতো। অ্যান্সারটা হবে 22শে ডিসেম্বর। ওকে, অ্যান্সারটা তোমাদের হবে তাহলে 22শে ডিসেম্বর। ওকে, আচ্ছা, এবার তোমাদের তাহলে তোমাদের এই কোশ্চেনটা হয়ে গেল। এরপরে কোশ্চেনে চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দি ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে সবথেকে প্রাচীন ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটা? এটা তোমরা মডার্ন হিস্ট্রিতে পড়েছো, যারা পড়েছো জিনিসটা জানো। অ্যান্সারটা হবে আইএনটিইউসি, এআইটিইউসি কিন্তু নয়, আইএনটিইউসি। এটা ফুল ফর্মটা কি, ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1920। কে প্রতিষ্ঠা করে? মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? এন.এম. যোশী, এন.এম. যোশী, নারায়ণ মনোহর যোশী। ঠিক আছে, এর যে প্রথম যে অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনটা 1920 সালে হয়, ঠিক আছে। আর সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেন? প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন লালা লাজপত রায়। মাথায় রাখবে, মাথায় থাকবে তো। এটা ফাউন্ডার ছিল এন.এম. যোশী। ওকে, আর তোমার প্রেসিডেন্ট ছিল প্রথম অধিবেশনে লালা লাজপত রায় 1920 সালে। আর এর আগে একটা ছিল, যদি এটা অল ইন্ডিয়া রেসপেক্টে না বলো, যদি বলো যে ফার্স্ট রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, এটা কি হবে? মাদ্রাস, তাহলে কি এটা? লেবার ইউনিয়ন, মাদ্রাস লেবার ইউনিয়ন। ওকে, এইটা তোমার ফাউন্ডিং হয়েছিল, এটা তৈরি হয়েছিল 1918 সালে। কে ফাউন্ডার ছিল? বিপি ওয়াদিয়া। ওকে, তাহলে ফার্স্ট যদি ইন্ডিয়ান বলে ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া, তাহলে এটা দেবে আইএনটিইউসি। আর যদি ফার্স্ট রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন বলে, তাহলে এটা 1918-তে কে? বিপি ওয়াদিয়া। হয়ে গেল। পরেরটা দেখো, হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ লোকেটেড? ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, মানে কি? কৃষি গবেষণাগার। কোথায় এটা? কে? এটা হচ্ছে, আমরা সবাই জানি, নিউ দিল্লিতে। ওকে, হুইটটাও কিন্তু দিল্লিতে, পুসাতে। আর এই ICAR যেটা, এটাও দিল্লিতে। ওকে, আর এখানে দেখো দেরাদুনে আছে ফরেস্ট রিসার্চ সেন্টার। ওকে, আচ্ছা, জিরো আওয়ার, এরপর দেখো হোয়াট ইজ জিরো আওয়ার। দেখো ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন দিয়েছে তোমাদের, এবং এটা ইন্ডিয়ান পলিটির পার্লামেন্ট থেকে দিয়েছে কোশ্চেনটা, পার্লামেন্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট। জিরো আওয়ার কি? অপশনগুলো কি দিয়েছে দেখো,
when the proposals of the opposition is considered, when matters of utmost importance are raised, interval between morning and afternoon session, when money bill is introduced. আচ্ছা, আমাদের যে পার্লামেন্টের যে প্রসেসিংগুলো হয় সেটা তোমাদেরকে ফার্স্টে জানতে হবে। পার্লামেন্ট শুরু হয় ধরো 11টার সময় যদি শুরু হয়, তো শুরু হওয়ার যে প্রথম 1 ঘন্টা 12টা অবধি এটাকে বলে কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ার, ওকে, কোশ্চেন, এটাকে বলে কোশ্চেন আওয়ার। আচ্ছা, তারপর 12টা থেকে 1টা অবধি 1 PM, এটাকে বলে জিরো আওয়ার। জিরো আওয়ারে কি হয়? আচ্ছা, এখানে দেখো কোশ্চেন আওয়ারে কি হয়। কোশ্চেন আওয়ারটা ফার্স্টে তোমাদেরকে বলে দিই। কোশ্চেন আওয়ার মানে হচ্ছে তোমাদের যে পার্লামেন্টের যে মেম্বাররা আছে সেই মেম্বাররা কোনো ডিপার্টমেন্টের মিনিস্টারকে কোনো কিছু বিষয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। এবং সেই কোশ্চেনটা দু ধরনের হয়, একটা স্টার্ড, STAR, স্টার্ড, একটা আনস্টার্ড, STARRED, আনস্টার্ড, ওকে। এবং এই কোশ্চেনটা তোমার লিখিত আকারেও হয় আর ভার্বালিও হয়, ওকে। তো এই হচ্ছে কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ারের পরে হচ্ছে তোমার জিরো আওয়ার। জিরো আওয়ারটা কী জিনিস? জিরো আওয়ারে তোমার সে আমাদের দেশের কোনো গুরুত্বপূর্ণ বা কোনো ইম্পর্টেন্ট ঘটনা যেটা সংসদে আলোচনা করা দরকার সেই বিষয়ে যদি কোনো পার্লামেন্টের যদি কোনো মেম্বার, ওকে, যদি প্রস্তাব রাখতে চায় সেই বিষয়ে আলোচনা হোক, তো সেটা তাহলে স্পিকারকে লিখিত আকারে জানাতে হবে এবং সেটা 10টার আগে, বিফোর 10 AM লিখিত আকারে স্পিকারকে জানাতে হবে। তো তারপর তোমার তো সেই বিষয়ে তোমার জিরো আওয়ারে তোমার আলোচনা করা হবে। তাহলে জিরো আওয়ারে কী হয়? হোয়েন ম্যাটার্স অফ আটমোস্ট ইম্পর্টেন্স আর রেজড, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয় তখন সেটাই হচ্ছে জিরো আওয়ার। চলো পরেরটা। আচ্ছা, বলেছে হুইচ অফ দি ফলোইং রক ইজ ট্রান্সফর্মড ইন্টু মার্বেল, কোন পাথরটা মার্বেলে রূপান্তরিত হয়? কি কি দিয়েছে দেখো, বাংলাটা দেখছি, গ্রানাইট, গ্রানাইট দিয়েছে, চুনা পাথর দিয়েছে, পিট দিয়েছে, সেল দিয়েছে, 4টে রক দিয়েছে। ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম কথাটা মানে কি? রূপান্তরিত। তার মানে কি? রূপান্তরিত শিলার একটা ব্যাপার চলে আসছে। মেটামরফিক রক, মেটামরফিক রক, রূপান্তরিত শিলা। অনেক রকমের রক হয়, ইগনিয়াস রক হয়, মেটামরফিক ইগনিয়াস রক মানে আগ্নেয় শিলা, মেটামরফিক রক মানে তোমার রূপান্তরিত শিলা, অ্যালুভিয়াল রক, পাললিক শিলা। আচ্ছা, তাহলে তোমাদের এখানের মধ্যে কোনটা হবে? মার্বেল মানে আমরা যে বাড়িতে যে মার্বেলগুলো ইউজ করি ফ্লোরে, সেই মার্বেলটা কোন পাথর থেকে রূপান্তরিত হয়ে পরিণত হয়? কী হবে? লাইমস্টোন মানে চুনা পাথর, মনে থাকবে, চুনা পাথর তাহলে আমাদের রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। এটা তোমাকে ওই টেম্পারেচার ডিফারেন্স মানে উইথ প্রেসার অ্যান্ড হিট, এটা সময়ের সাথে সাথে তোমার কি হচ্ছে? মার্বেলে রূপান্তরিত হচ্ছে, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এবার দেখো, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। বাংলাটা দেখো, নিম্নলিখিত কোনটি পুনর্নবীনীকরণযোগ্য শক্তি উৎস নয়? ওকে, পুনর্নবীনীকরণ মানে যেটাকে আবার নতুন করে ইউজ করা যায় না, ওকে। জলবিদ্যুৎ কি আবার নতুন করে ইউজ করা যায়? তো জলটা তো শেষ হয়ে যায় না, জলে টারবাইন ঘুরিয়ে কারেন্ট প্রডিউস হচ্ছে, কোনো ঝর্ণা থেকে বা পাম্প করে, যেটা পাম্প স্টোরেজ প্রজেক্ট বলে, এক পাহাড়ের উপরে তুলে আবার সেই জলটা ছেড়ে দিয়ে টারবাইন ঘুরিয়ে, এটা তো বারবার করা যাবে, শেষ হবে না তো। তাহলে এটা রিনিউয়েবল করা যায়, এটা রিনিউয়েবল। সৌরশক্তি, সোলার এনার্জি, সোলার এনার্জি এটাও তো তাই, রিনিউ করা যায়। সোলার এনার্জি কোনোদিন শেষ হয়? আমরা সোলার প্যানেল দিয়ে যেটা ইউজ করি এটাও রিনিউ করা যায় বারবার, ওকে। বায়ু শক্তি, ওকে, এটাও বড় বড় টারবাইন ঘুরিয়ে, এয়ার টারবাইন যেগুলো হয়, তোমরা কোস্টাল এরিয়াতে গেলে দেখতে পারবে। আমাদের এখানে বকখালিতেও ছিল, এখন ভেঙে গেছে। তো গুজরাট টুজরাট এই স্টেটগুলোতে, তামিলনাড়ু, এখানে প্রচুর আছে এরকম হাওয়া কল যেটাকে বলে। তো
এগুলো সবগুলোই রিনিউয়েবল এনার্জি। ওকে, তো বলছে কোনটা রিনিউয়েবল এনার্জি নয়, হুইচ ইজ নট আ সোর্স, নয়, তাহলে কি হবে? ফুয়েল সেল, মানে ব্যাটারির যে ব্যাটারি জ্বালানি কোষ, মানে আমরা যে ব্যাটারিটা ইউজ করি, ওকে, সেটা হচ্ছে রিনিউয়েবল নয়। ওকে, ফুয়েলটা শেষ হয়ে গেলি সেলটাকে আমাদের ফেলে দিতে হবে। আচ্ছা, এরপর দেখো, দ্য টার্ম সুফি ইজ ডিরাইভ ফ্রম, সুফি তোমরা পড়েছো হিস্ট্রিতে, সুফিজম, সুফিবাদ, এই সুফি কথাটা তোমার কোথার থেকে এসছে? এটা ভারতবর্ষে এরা এসেছিল, ঠিক আছে, এরা এসেছিল তোমার মোটামুটি উত্তর পূর্ব এশিয়া থেকে এসেছিল এরা। তো এই যে সুফি কথাটা কোথার থেকে এসেছে, সুফি টার্মটা, তো এটা তোমাদের একটু এটা বলি, ছোট্ট করে বলিনি। সুফি এই কথাটা কোথা থেকে এসছে? সাফ বলে একটা টার্ম থেকে। সাফ কথাটার মানে কি? উল, উল। ওকে, এবং এই উলের তৈরি এক ধরনের পোশাক, সেখান থেকেই মেনলি এই সুফি কথাটা আসে। ওকে, তো সেই জন্য তোমাদের অ্যান্সারটা কী হবে? এ টাইপ অফ গার্মেন্ট, এক ধরনের পোশাক উলের তৈরি, সেখান থেকে সুফি কথাটা এসছে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, সোলার ইক্লিপস অকার, ইক্লিপস মানে গ্রহণ, সোলার ইক্লিপস হয়, মুন ইক্লিপস হয়। আচ্ছা, তোমাদের কিভাবে ঘটে? চারটে অপশন দিয়েছে, ঠিক আছে, অপশন দেখার দরকার নেই, তোমাদের বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তো তুমি এক চান্সই অ্যান্সারটা দিতে পারবে। প্রথমে একটু তাহলে সূর্যগ্রহণটা হয়ে যাক ক্লাস 4-এর, আমরা আবার প্রাইমারি স্কুলে চলে যাই। সূর্যগ্রহণ কিভাবে হয়? তাহলে এটা হলো পৃথিবী, এটা হলো সূর্য, আকারে অনেক বড়, ওকে, আর এটা হচ্ছে চাঁদ, পৃথিবীর উপগ্রহ। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, সরি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক আছে। এইভাবে ঘুরতে ঘুরতে চাঁদ তোমার পৃথিবী আর সূর্যের মাঝে চলে এসছে। তখন কি হবে? এই যে সূর্য থেকে যে আলোগুলো আসছে, সূর্য থেকে যে রেগুলো আসছে, এক সেকেন্ড, চাঁদের সাইজটা একটু বাড়াই। আচ্ছা, এবার দেখো, সূর্য থেকে যে রেগুলো আসছে সেটা ধরো এটা আসছে, বাধাপ্রাপ্ত হলো, বাধাপ্রাপ্ত হলে কি হবে? এই জায়গাটা কি হবে? এই জায়গাটা, এই যে এইটুকু জায়গা, এই জায়গাটা, এই জায়গায় যে মানুষেরা আছে তারা কি করবে? সূর্যকে দেখতে পারবে না, তাই তো, গার্ড হয়ে যাচ্ছে চাঁদ দিয়ে। আচ্ছা, আর একটা জিনিস বলি, এই দেখো, এখান থেকেও সূর্যের রে আসছে, ঠিক আছে, আসছে, আচ্ছা, হলো, এটাও তো আটকাচ্ছে, ছায়া পড়ছে, এখানেও কিন্তু সূর্যগ্রহণ হবে, এই জায়গাগুলো, এই জায়গাটাতেও সূর্যগ্রহণ হবে, এখানে কিন্তু চাঁদের ছায়া পড়বে, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মেনলি সূর্যগ্রহণটা হবে, পূর্ণগ্রাস যেটা, পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা কিন্তু এই জায়গার মানুষরাই দেখতে পারবে, কারণ এই জায়গার অঞ্চলে যে ছায়াটা পড়বে সেই ছায়াটা, পুরো ছায়াটাই পড়বে চাঁদের, কিন্তু এই জায়গায় আংশিক হবে, এই দুটো জায়গাতে, এই দুটো জায়গাতে আংশিক সূর্যগ্রহণ হবে, আংশিক হবে, ওকে, আংশিক হবে। তাহলে কি হচ্ছে? সূর্যগ্রহণ হতে গেলে কি হচ্ছে? চাঁদকে সূর্যের পৃথিবীর মাঝে আসতে হচ্ছে। আচ্ছা, তোমরা ফিজিক্সে যারা পড়েছো লাইটের চ্যাপ্টার, ওখানে দু ধরনের ছায়ার কথা আছে, আমব্রা আর পেনুমব্রা, ঠিক আছে। আমব্রা মানে হচ্ছে যে ছায়াটা তুলনামূলক ডার্ক বেশি, আর যেটা লেস ডার্ক সেটাকে কি বলে? পেনুমব্রা। এই জন্য এই জায়গার যে ছায়াটা, এটা হচ্ছে মোর ডার্ক, এই জন্য এই ছায়াটাকে কি বলে? আমব্রা। এই দু জায়গার যে ছায়াটা, এটাকে বলে পেনুমব্রা, ওকে। তাহলে সূর্যগ্রহণ হয়ে গেল, দু ধরনের ছায়া পড়া হয়ে গেল, আংশিক হয়ে গেল, পূর্ণগ্রাস হয়ে গেল। চলো পরের কোশ্চেন, দ্য কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস প্রেজেক্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। কেমিক্যালি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে কি? সহজে কারোর সাথে কোনো রিয়াকশানে যায় না, কোনো ধরনের বিক্রিয়াতে যায় না। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটা?
এখানে দেখো দিয়েছে নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প, অক্সিজেন। ওকে, তার মধ্যে আমরা জানি আর্গনটা কি, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে আমরা পড়েছিলাম পর্যায় সারণীতে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই গ্যাসগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কারণ কি এদের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো, 8টা, অষ্টক পূর্তি আছে, সেই জন্য এরা কারোর সাথে বিক্রিয়াতে যায় না, কারোর সাথে রিলেশন করতে চায় না, জানে আমরা স্যাটিসফাইড, আমরা নিজেদের মতো থাকবো, কারোর সাথে পাশে থাকে না এরা। আচ্ছা, এখানে কিন্তু নাইট্রোজেনও কিন্তু বলতে পারো যে ইনঅ্যাক্টিভ গ্যাস, ওয়ান অফ দ্য ইনঅ্যাক্টিভ গ্যাস। এবং নাইট্রোজেন আমাদের বায়ুমণ্ডলে কত পার্সেন্ট আছে, মোস্ট অ্যাবান্ডেন্ট ইনঅ্যাক্টিভ গ্যাস 78% আছে প্রায়, তাই তো 78% নাইট্রোজেন আছে আমাদের টোটাল বায়ুমণ্ডলে যতগুলো গ্যাস আছে তার মধ্যে। তাহলে এখানে অ্যান্সার কোনটা নেব আমরা, অ্যান্সারটা কিন্তু খুব বুঝে শুনে নিতে হবে, তোমাদেরকে একটু মাথা খাটিয়ে নিতে হবে। আমরা অনেকেই হয়তো ভুল করে নাইট্রোজেনটা দিয়ে দেবে, কারণ নাইট্রোজেন দেখবে হ্যাঁ অনেকটা অ্যাবান্ডেন্ট আছে, ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্সারটা হবে আর্গন। আর্গন কথাটা কেন বলেছে, আর্গনটা কেন অ্যান্সার হবে, কারণ এই যে রাসায়নিক কথাটা আছে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে রাসায়নিকভাবে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নোবেল গ্যাস, তাই তো, সেই জন্য এখানে অ্যান্সারটা কী হবে, আর্গন। ওকে, চলো পরেরটায় যাই। দ্য হেড অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ ডেজিগনেটেড অ্যাজ, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়, রিজার্ভ ব্যাংকের প্রধান, আরবিআই এর প্রধান কি বলে, যা সাইন থাকে আমাদের নোটে, আমাদের কারেন্সিতে, ইন্ডিয়ান কারেন্সি এক্সেপ্ট 1 টাকার কারেন্সি, 1 টাকার কারেন্সিতে সাইন থাকে না তার, রিজার্ভ ব্যাংকের হেডের, বাকিগুলোতে থাকে। রিজার্ভ ব্যাংকের হেডকে কি বলে, গভর্নর। গভর্নর, আমাদের গভর্নর কে এখন বর্তমানে, শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস হচ্ছে আমাদের গভর্নর। অ্যান্সার কি হবে, উপরে কোনোটিই নয়। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে 1 টাকার নোটে কার সাইন থাকে, 1 টাকার নোটকে যদি কেউ দেখে থাকো তাহলে দেখবে, লক্ষ্য করবে ওখানে কিন্তু গভর্নরের সাইন নেই, এখানে কার সাইন আছে, ফিনান্স সেক্রেটারি, মনে থাকবে 1 টাকার নোটে ফিনান্স সেক্রেটারির সই থাকে, আর বাকি যত কারেন্সি আছে ইন সার্কুলেশন all are signed by our RBI governor. Okay, now let's come to the next question. India started its 5-year planning with the effect from the year, কোন বছর থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে, দেখো ইকোনমিক্সের কোশ্চেন দিয়েছে, দেখো খুবই বেসিক কোশ্চেন, কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন টাচ করেছে, 55, 56, 60, 65, তোমরা আশা করি তোমরা সকলেই জানো 1951-তে, 1951-তে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1971 থেকে 51 থেকে 56 অবধি, তাহলে 1951-তে প্রথম 5-year প্ল্যান শুরু হয়েছিল। আচ্ছা, দুটো জিনিসের দুটো ইনফরমেশন একটু নোট করে রাখো। আচ্ছা, তাহলে 5-year প্ল্যান চালু হয়েছিল 51 তো হলো, এবার বলো প্ল্যানিং কমিশন এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল, এটা ইম্পর্টেন্ট, কত সালে, 1950, ডেটটা মনে রাখবে, 15 মার্চ। আর এই যে প্ল্যানিং কমিশনের যে প্ল্যানগুলো আসতো, যে প্ল্যানিং কমিশন যে প্ল্যানগুলো করতো, সেগুলো ফাইনাল অ্যাপ্রুভাল কে দিত, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা কবে এস্টাবলিশড হয়েছিল, 6 আগস্ট 1952। ওকে, তাহলে এই দুটো জিনিস মনে রাখবে। চলো, ডিসইনভেস্টমেন্ট ইন পাবলিক সেক্টর। পাবলিক সেক্টর মানে কি, পাবলিক সেক্টর মানে হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, এটা ইকোনমিক্সের কোশ্চেন। পাবলিক ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, পাবলিক বাস মানে কিন্তু প্রাইভেট, মানে ওই প্রাইভেট বাসগুলো নয় কিন্তু, এই যে এসবিএসটিসি, এনবিএসটিসি, সিএসটিসি, এগুলো কিন্তু সব পাবলিক বাস। ওকে, মানে সরকারি ব্যাংক, পিওর গভর্নমেন্ট। তাহলে পাবলিক সেক্টর যে বড় বড় পিএসইউগুলো আছে, এগুলোকে সব পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বলে, পিএসইউ, ওকে, বা পিএসই,
পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা পাবলিক সেক্টর ইউনিট। এবার এইগুলো ডিসইনভেস্টমেন্ট, মানে পাতি কথা হচ্ছে বিক্রি করে দেওয়া। সরকার আর টানতে পারছে না, ওকে, মাইনে দিতে পারছে না, নতুন ক্যাপিটাল ইনফ্লো করতে পারছে না, কি করছে, বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে টাকা টাকা তুলছে মার্কেট থেকে। তো এটাকে ডিসইনভেস্টমেন্ট বলছে। এটাকে কি বলে? এটাকে বলে প্রাইভেটাইজেশন বা ব্যক্তিগতকরণ। বা এটা আরেকটা আছে, এই যে ডিসইনভেস্টমেন্টের বাংলা দিয়েছে বিলগ্নীকরণ, এই টার্মটাও ইম্পর্টেন্ট, বিলগ্নীকরণ। ওকে, তাহলে এই যে পাবলিক সেক্টর ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে প্রাইভেটাইজ করা আর কি। সবই দেখতে হচ্ছে, সব প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে গভর্নমেন্ট সেক্টরগুলো। সরি, দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজ, একে ওথ কে দেয়? টেক অ্যান ওথ, টেক অ্যান ওথ বাই এন্টারিং আপন দ্য অফিস কন্ডাক্টেড বাই। সুপ্রিম কোর্টের জাজের ওথ কে কন্ডাক্ট করে? প্রেসিডেন্ট। চিফ জাস্টিসের কে করে? চিফ জাস্টিস, এটাও প্রেসিডেন্ট। হাইকোর্টের জাজের কে? হাইকোর্টের জাজেরও তাই, প্রেসিডেন্ট। হাইকোর্ট জাজেরও প্রেসিডেন্ট। চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট জাজ, হাইকোর্ট জাজ, তিনটেই হচ্ছে প্রেসিডেন্ট। তাহলে গভর্নর কি করবে? গভর্নরও দেবে অবশ্যই, গভর্নরও ওথ দেবে। কাদের দেবে? ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজ। ওকে, মনে থাকবে? আচ্ছা, এরপর দেখো তাহলে অ্যান্সারটা কি হবে? প্রেসিডেন্ট অর সাম পারসন অ্যাপয়েন্টেড বাই হার। যদি প্রেসিডেন্ট কোনো কারণে না থাকেন তাহলে নর্মালি কি হয়, চিফ জাস্টিসই করেন, ওদের ওথ টেকিং সেরেমনিটা করেন। তো প্রেসিডেন্ট অর সাম পারসন অ্যাপয়েন্টেড বাই হিম অর হার। আচ্ছা, দ্য ভিটামিন হুইচ ইজ জেনারেলি এক্সক্রিটেড বাই হিউম্যান ইন ইউরিন। কোন ভিটামিনটা মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়? মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, তাই তো? ADCAD। আচ্ছা, তার আগে দুটো জিনিস জানতে হবে তোমাদেরকে। আমাদের ভিটামিন যেগুলো আছে, দুই ধরনের ভিটামিন হয়, জলে দ্রবণীয় আর ফ্যাটে দ্রবণীয়। তাহলে ফ্যাটে দ্রবণীয় কোনগুলো? ফ্যাট সলিউবল। ফ্যাট সলিউবল কোনগুলো? A, D, E আর K। আর বাকিগুলো ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল কি কি আছে? ওয়াটার সলিউবল B কমপ্লেক্স, C এটসেট্রা। ওকে, তাহলে আমাদের ইউরিন, মানুষের ইউরিন কি? অবশ্যই ওয়াটার বেস। তাহলে ওয়াটার সলিউবল এখানে কি আছে? কোনটা? অনলি AD, K হবে না, D হবে না, এখানেও AD হবে না, তাহলে কি হবে অ্যান্সার? C। ওকে, তাহলে C হবে ভিটামিন মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। এবার দেখো, দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইলেক্টেড বাই। লোকসভার স্পিকারকে কে ইলেক্ট করে? LS। LS এবারে নির্বাচন হবে, তাই তো? LS এর নির্বাচন কি হয়? সাধারণ মানুষ ভোট দেয়, তাই তো? ভোট দিয়ে সব মেম্বারকে, প্রত্যেকটা স্টেট থেকে মেম্বারদেরকে পাঠিয়ে দিল আমাদের লোকসভাতে, ঠিক আছে? লোকসভাতে পাঠালো। এবার সেখানে লোকসভা মেম্বাররা মিলে কি করবে? তাদের স্পিকার নির্বাচিত করবে। স্পিকার মানে কি? লোকসভার যে অধিবেশনগুলো হয় সেই অধিবেশনগুলো স্পিকার পরিচালনা করবেন। ওকে, যাবতীয় যে কাজকর্ম, যা বিজনেস আওয়ার্স হবে, বিলস হবে, সব কিছু টোটাল সেশনগুলো পরিচালনা করবে স্পিকার। তাহলে সেই স্পিকারকে কারা নির্বাচিত করবে? অল দ্য মেম্বার অফ লোকসভা। এটা কিন্তু সবাই ভুল করে একটা, দেখো, অল দ্য মেম্বার অফ পার্লামেন্ট, এটা কিন্তু ভুল। পার্লামেন্টের কিন্তু দুটো হাউস। কি কি? পার্লামেন্টের দুটো হাউস, একটা আপার হাউস, একটা লোয়ার হাউস। সরি, আপার হাউসের কি নাম? রাজ্যসভা। লোয়ার হাউস লোকসভা। রাজ্যসভার কে চেয়ারম্যান? কে? ভিপি, ভাইস প্রেসিডেন্ট, এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। আর এর কে? স্পিকার। স্পিকার লোকসভার চেয়ারম্যান। তাহলে অল দ্য মেম্বার্স অফ লোকসভা হবে।
যেহেতু স্পিকার বলেছে। পরেরটা দেখো, ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স এন্ড এমপ্লয়েড ইন, ভারতবর্ষে সব থেকে বেশি শ্রমিক কোন সেক্টরে নিযুক্ত রয়েছে। তো এখানে অপশনগুলো বাদ দাও, আমরা যেটা জানি বেসিক্যালি আমাদের যে প্রাইমারি সেক্টর, ইকোনমিক্সে আমরা পড়েছি প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, ওকে। সেই প্রাইমারি সেক্টরে আমরা জানি এগ্রিকালচার সেক্টর, এখানে সব থেকে বেশি লেবার ফোর্স, ম্যাক্স লেবার ফোর্স, সব থেকে বেশি লেবার ফোর্স এমপ্লয়েড আছে এখানে। তারপরে নেক্সট কোথায় আছে, নেক্সট হচ্ছে টেক্সটাইল শিল্পে, ঠিক আছে। তাহলে এগ্রিকালচারের পর কোথায় আছে, টেক্সটাইল, এখানে এগ্রিকালচার নেই, তাহলে অ্যান্সার হবে টেক্সটাইল। আচ্ছা, এরপর দেখো দ্য ফেমাস পেন্টিং, এটা তোমাদের স্ট্যাটিক জিকের কোশ্চেন, এটা তোমাদের মুখস্থ ছাড়া আর কোনো উপায় নেই। সত্যম শিবম সুন্দরম কার আঁকা, এটা হচ্ছে শিবনন্দন নটিয়ালের আঁকা, ঠিক আছে। ছবিটাও তোমরা দেখে নিতে পারো গুগলে সার্চ করে, সত্যম শিবম সুন্দরম। চলো নেক্সট কোশ্চেন, ক্যালসিয়াম কন্টেন্ট ইজ ম্যাক্সিমাম, এই চারটে কি, এই যে বাজরা, মেজ, সরগম, হুইট, জোয়ার, বাজরা, ভুট্টা, গম, এগুলোকে কি বলে, দানা শস্য, দানা শস্য, ইংলিশে কি বলতে, সিরিয়াল, সিরিয়ালস। এর মধ্যে কোনটাতে সব থেকে বেশি ক্যালসিয়াম আছে, কি হবে অ্যান্সার, ভুট্টা। পার 100 মিলিগ্রামে সব থেকে বেশি ক্যালসিয়াম আছে ভুট্টাতে। মেজ, ডায়ালিসিস ইজ ইউজড ফর পিপল উইথ ডিফেক্টিভ কিডনি, কিডনির কাজ কি, প্রথমত কিডনির কাজ হচ্ছে আমাদের পিউরিফিকেশন অফ ব্লাড, পিউরিফিকেশন অফ ব্লাড, কিডনির কাজ। যখন সেই কিডনির মধ্যে কি থাকে, ছোট্ট ছোট্ট, আমাদের কিডনিটা কেমন দেখতে হয় বলো তো, আচ্ছা এক সেকেন্ড, সিম বীজের মতো, তাই তো, এইরকম দেখতে হয় তোমাদের, এইরকম দেখতে হয়, দেখো একটা এদিকে একটা হয়, এই যে এই দুটো নালী নামে, এখান থেকে মনে আছে আমরা আই থিঙ্ক ক্লাস 5 বা 6 করেছিলাম, গোবিনী, সেখান থেকে মূত্রাশয়, তাই তো। কিডনির মধ্যে নেফ্রন থাকে, নেফ্রন মানে ছোট্ট ছোট্ট ছাকনি, ঠিক আছে, রক্তজালিকার মতো, সেগুলো আমাদের রক্তকে শোধিত করে। রক্তের মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে যে নিউট্রিশনগুলো আমাদের রক্তের মাধ্যমে যাচ্ছে, তারপর আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আসছে সেগুলো কি হচ্ছে, আবার রক্তের মধ্যে ফিরে আসছে, সেইগুলো আমাদের কিডনি কি করে, কিডনি সেগুলো ছাঁকনির মতো সেই খারাপ জিনিসগুলোকে সরিয়ে দিয়ে আমাদের মূত্রের মাধ্যমে বার করে দেয় ইউরিয়া অ্যামোনিয়া হিসাবে, তারপর বাকি শুদ্ধ ব্লাডটা আবার শরীরে ছড়িয়ে পড়ে। এই কিডনি যখন কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের কি করতে হয়, ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস করতে হয়, ওকে। এবার বলছে এই যে ডায়ালিসিস যে প্রসেসটা, কি ধরনের প্রসেস, এটা অ্যাবজর্পশন, অসমোসিস, ইলেকট্রোফোরেসিস না ডিফিউশন, এটা তোমাদের অ্যান্সার হবে অসমোসিস বা আশ্রাবণ। এই আশ্রাবণ প্রসেসটা কি, এটা তোমাদের একটু দেখতে হবে। একটা যদি সেমি পারমিয়েবল পর্দা নেওয়া হয় বা অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, এটা দিলে কি হবে, যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল সেগুলো কি হবে, আটকে রয়ে যাবে, ঠিক আছে। আর যেগুলো রক্তের আমাদের রক্তের মধ্যে যেগুলো থাকে, তোমার যে কণিকাগুলো থাকে, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বা আদার্স যেগুলো আছে, সেগুলো এই সেমি পারমিয়েবল পর্দাটা ভেদ করে সহজেই চলে যেতে পারে ওপারে। কিন্তু যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো বা বাই প্রোডাক্ট, সেগুলো এই প্রান্তে থেকে যায়, ঠিক আছে, ছাঁকনি এই প্রান্তে, এবং সেগুলি ডায়ালিসিসের মাধ্যমে শরীর থেকে বার করে দেওয়া হয়, বা এক্সেস ওয়াটার, ঠিক আছে, ওয়েস্ট প্রোডাক্ট প্লাস এক্সেস ওয়াটার, এই কাজটাই কি করে, কিডনি করে। এবার কিডনিটা যখন কাজ করে না তখন কি হয়, এই ডায়ালিসিস করতে হয় ম্যানুয়ালি আমাদের, তো এইটাই অসমোসিস বা আশ্রাবণ। এটা কি বলে, সেটা হচ্ছে হুইচ অফ দি ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম, এর মধ্যে সব থেকে প্রাচীন কোনটা, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এর মধ্যে সব থেকে প্রাচীন, এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন, এটা অবশ্যই হবে উইম্বলডন, মানে যেটা তোমাদের হয়
কোথায় হয়? ব্রিটেনে 1877 সালে শুরু হয়েছিল এটা, ঠিক আছে। সব থেকে নবীনতম কোনটা? এটা হচ্ছে নিউ ওয়েস্ট অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে। এটা 1905-এ। তাহলে উইম্বলডন সব থেকে পুরনো আর অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে সব থেকে নবীনতম 1905-এ। এবার দেখো দ্য লার্জেস্ট ফ্লাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এটাও স্ট্র্যাটেজিকের কোশ্চেন। এটা অ্যান্সার হবে র্যাফলেসিয়া। এটা এক ধরনের পতঙ্গভুক গাছ, ঠিক আছে। এটা ইন্দোনেশিয়ার জঙ্গলে পাওয়া যায়। ফাউন্ড ইন দি ফরেস্ট অফ ইন্দোনেশিয়া। এটা হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, ইনসেক্টিভোরাস। আচ্ছা, এর এক একটা ফুল বলছে প্রায় 3 ফিট অবধি ডায়ামিটার হতে পারে, মানে এটা 3 ফিট অবধি হতে পারে। বুঝতে পারছো কত বড় ফুলটা? ফুলটা দিয়ে আকর্ষিত করে পোকা, মানে যেটা পোকামাকড়কে। তো পতঙ্গভুক উদ্ভিদ, খুবই স্বাভাবিক। তো অ্যান্সার হবে র্যাফলেসিয়া। লাস্টে দিয়েছি হুইচ অফ দি ফলোইং ইজ দ্য পপুলার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ফর দ্য ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফ ফর দ্য ডেভেলপিং মাল্টিমিডিয়া ওয়েব পেজেস। এর মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় মাল্টিমিডিয়া ওয়েবসাইট প্রোগ্রামিংয়ের জন্য, ঠিক আছে। মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলো প্রোগ্রামিং করার জন্য, ডেভেলপ করার জন্য। ওকে, তো এটা কম্পিউটারের কোশ্চেন। কম্পিউটার থেকে দেখো তোমাদের দিয়েছে কোশ্চেন, কিন্তু একটা দুটো হলেও দিচ্ছে। অবশ্যই এটা জাভা হবে। জাভা তোমরা যারা কিছুটা হলো ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, মোটামুটি জানো জাভা, পাইথন এগুলো দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট বা মাল্টিমিডিয়া ডেভেলপমেন্টের কাজ করা হয়। তো এখানে বাকিগুলো হবে না একটাও। তো এর মধ্যে জাভাটাই একমাত্র ল্যাঙ্গুয়েজ এখানে, তো অ্যান্সারটা জাভা হবে। ওকে, তো আজকে এই অবধি থাকলো। তাহলে তোমাদের মোটামুটি 2019-এর 25টা কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, ডিটেল আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, জানি না। তো যতটা অ্যানালিসিস করে পড়ানো যায় পড়িয়েছি। এর পরের ভিডিওতে পরের পার্টগুলো আমি আনবো, পার্ট 2 পার্ট 3 এইভাবে। তোমরা আমার চ্যানেলটা ফলো করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, এবং অবশ্যই একটা কথা বলবো, ভালো করে পড়াশোনা করো মন দিয়ে। পরীক্ষা তো আর বেশি দিন নেই। আর প্রিভিয়াস ইয়ারগুলো হয়ে গেলে আমি তারপর তোমাদের, আমি বলেছি অলরেডি, আমি তোমাদের অ্যাডমেটিক কিছু চ্যাপ্টার, আমি ইম্পর্টেন্ট কিছু ম্যাথ যেগুলো বারবার রিপিটেড হয় চ্যাপ্টার ওয়াইজ, আমি সেগুলো করাবো। প্লাস কিছু স্পেশাল কোশ্চেনও তোমাদের সাজেস্টিভ আমি করাবো। তো চলো আজকে গুড নাইট, টাটা, বাই।